প্রিম্যাচিউর ইজাকুলেশনের কথা বলছিলেন, অনেকের ক্ষেত্রে এই সমস্যাটি দেখা যাচ্ছে বর্তমানে। প্রিম্যাচিউর ইজাকুলেশনের বাংলা যেটা খুব কমন, দ্রুত বীর্যপতন। তো আমাদের দেশে দেখা যায় যে, আমাদের দেশে না, এটা সারা ওয়ার্ল্ডেই অনেক রোগীর কমপ্লেন, হাজার হাজার লক্ষ লক্ষ রোগীর কমপ্লেন। তো এইখানে কিছু জিনিস মনে রাখতে হবে যে কখন আমরা প্রিম্যাচিউর ইজাকুলেশন বলবো জিনিসটাকে, যে সেটা কতক্ষণ পরে। তো এইটা নিয়ে আসলে অনেক গবেষণা হয়েছে। এটা কিন্তু কান্ট্রি টু কান্ট্রি, রিজন টু রিজন, জিওগ্রাফিক্যাল কিন্তু ভ্যারি করে। যেমন আমরা জেনেটিক্যাল ইয়ে করে দেখি যে সৌদি আরবের একটা মানুষ বা আফ্রিকার একটা মানুষের কিন্তু ন্যাচারালি তাদের ইজাকুলেশন টাইমটা বেশি, ওয়ারাজ এই এশিয়াতে বা সাবকন্টিনেন্টে সেটা কম। আচ্ছা, তো আসলে এখন পর্যন্ত কোনো বই খাতে ওইভাবে করে কনক্লুশনে যাওয়া যায় না যে এই সময়টুকু না হলে আমরা প্রিম্যাচিউর ইজাকুলেশন বলবো, এই সময়টুকু না হলে বলবো না। তারপরেও কিছু ফ্যাক্টর থাকে, যেমন দেখা যায় যে 1 মিনিটের নিচে যদি বা 1 থেকে 1.5 মিনিটের আগে যদি তার ইজাকুলেশনটা হয়ে যায়, সেটাকে আমরা ইউজুয়ালি প্রিম্যাচিউর ইজাকুলেশন বলি। তো প্রিম্যাচিউর ইজাকুলেশনের আসলে অনেক কারণ আছে। তো প্রথম কারণ হচ্ছে, যদি আমরা বলি ইডিওপ্যাথিক, তার মানে কোনো কারণ পাওয়া যাচ্ছে না। 2 নাম্বার হচ্ছে সাইকোলজিক্যাল। সাইকোলজিক্যালের মধ্যে অনেক কিছু চলে আসে, যেমন স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, ল্যাক অফ স্লিপ, ল্যাক অফ এডুকেশন অ্যাবাউট সেক্স। তারপর ছোটকালে যদি তার সেক্সুয়াল কোনো ট্রমা থাকে বা কোনো ফিয়ার থাকে, ভয় থাকে, এগুলা, ঘুমের অসুবিধা বা পারিবারিক কলহ, এগুলো এরকম অনেক ব্যাপার চলে আসে। এরপরে আসে বিভিন্ন ধরনের ওষুধ, অনেক ওষুধের সাইড এফেক্টের কারণে কিন্তু প্রিম্যাচিউর ইজাকুলেশন হয়। তারপর আসে হচ্ছে এন্ডোক্রাইন কিছু ডিসঅর্ডার আছে, যেমন খুব কমনলি হচ্ছে ডায়াবেটিস মেলাইটিস হলে আপনার প্রিম্যাচিউর ইজাকুলেশন হয়। এছাড়া থাইরয়েডের সমস্যা থাকলে হয়, টেস্টোস্টেরন প্রোডাক্টিনের ইমব্যালেন্স হলে হয়, আরো অনেক কারণ আছে। হ্যাঁ, এবং অভ্যাস, মানুষের অভ্যাসের মধ্যে যে কারণটা আছে স্মোকিং, অ্যালকোহল, এই দুইটা কারণ, এই দুইটা অভ্যাস যাদের থাকে তাদের কিন্তু প্রিম্যাচিউর ইজাকুলেশন হয়। যে এই বিষয়টির আসলে চিকিৎসা পদ্ধতি বাংলাদেশে কি রয়েছে? কারণ আমরা যেটি দেখি যে অনেকেই চিকিৎসকের কাছে যেতে লজ্জাবোধ করেন এবং পরবর্তীতে তিনি এটি আনট্রিটেডই থেকে যায়, এবং তার বৈবাহিক জীবন যদি আমি বলি, সেক্ষেত্রে অনেক ধরনের সমস্যার সম্মুখীন তাকে হতে হয়। তার ক্ষেত্রে কি কি করণীয় এবং চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে? আচ্ছা, এখানে আপনাকে কয়েকটা স্টেপে জিনিসটা চিন্তা করতে হবে। এক নম্বর হচ্ছে যে কজটা ইভ্যালুয়েট করতে হবে, যে কারণটা, যে আমার কি ডায়াবেটিসের কারণে হচ্ছে কিনা, আমার কি হরমোনের কারণে হচ্ছে কিনা, আমার কি থাইরয়েডের কারণে হচ্ছে কিনা, নাকি আমার স্মোকিং, অ্যালকোহল থেকে হচ্ছে। তো কারণটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে সেক্ষেত্রে কারণটাকে বন্ধ করতে হবে বা নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা ইমপ্রুভমেন্ট পাবো। আচ্ছা, দ্বিতীয়ত আসি কোনো কারণ পাচ্ছি না, শুধুমাত্র সাইকোলজিক্যাল, তাহলে সেই ক্ষেত্রে তাকে আমরা স্টেপ বাই স্টেপ ট্রিটমেন্ট করতে হবে। প্রথমে হচ্ছে রিঅ্যাসুরেন্স অ্যান্ড কাউন্সিলিং, খুব ইম্পর্টেন্ট। তাকে বোঝাতে হবে, রিঅ্যাসুরেন্স দিতে হবে, লাগলে কাপল কাউন্সিলিং বা দুজন স্বামী স্ত্রী একসাথে কাউন্সিলিং করা যেতে পারে। তো এই ধরনের জিনিসগুলো হতে পারে। আর এছাড়া হচ্ছে যে কিছু এক্সারসাইজ আছে, যেমন কেগলস এক্সারসাইজ, তারপর আরো কিছু ওই জায়গার পেলভিক ফ্লোরের যে মাসেলগুলো আছে, ওগুলোর কিছু এক্সারসাইজ আছে, এটা আমরা অ্যাডভাইস করতে পারি। আর ওষুধেরও ভূমিকা আছে। সেই ক্ষেত্রে আমার দেখা যায় যে SSRI, সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর, এগুলি আমরা কিন্তু আবার সাইকিয়াট্রিক ডোজে দেই না, একটু ডোজটা একটু ডিফারেন্স থাকে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে এগুলি আমরা দিতে পারি, যেমন ড্যাপোক্সেটিন জাতীয় ওষুধ বা পারক্সেটিন জাতীয় ওষুধ। তো এই জাতীয় ওষুধগুলো আমরা দেই, হয়তো বা সাইকিয়াট্রিক ডোজে দেই না, আমরা একটু অন্য ডোজে দেই, এবং অনেক সময় দীর্ঘমেয়াদী দেওয়া হয় আর কি। তো এগুলো হচ্ছে বেসিক আমরা যে ট্রিটমেন্টগুলো করি আর কি, যে তাকে কজটা ইভ্যালুয়েট করি, রিঅ্যাসুরেন্স কাউন্সিলিং করি, তারপর হচ্ছে বিভিন্ন এক্সারসাইজ ও ওয়েট রিডাকশনের অ্যাডভাইস করি, সাথে হচ্ছে এই কিছু ওষুধ।